নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর তৃতীয় পর্ব। কাল দুপুরে সিদ্ধেশ্বরবাবুর ঠাকুর বাড়িতে ছিল নিমন্ত্রণ। সেখানে সকলের সঙ্গে গল্পগুজবে বেলা হলো 3টে। সেখান থেকে গেলুম গৈরিক পতাকা দেখতে মনোমোহনে। এ গেল কালকের কথা। কিন্তু আজ এমন অপূর্ব আনন্দ পেয়েছি বৈকালের দিকে যে মনে হচ্ছে জীবনে কতদিন এরকম অদ্ভুত ধরনের বিষাদের ও উত্তেজনার আনন্দ হয়নি আমার। কিসে থেকে তা এলো? অতি সামান্য কারণ থেকে। ক্লাসে দেবব্রত নাকি ছোট একটা খড়ি নিয়ে পকেটে রেখেছে। ক্লাসে মনিটর তার হাত মুচড়ে সেটা নিয়েছে কেড়ে। দেবব্রত এসে আমার চেয়ারের পাশে দাঁড়িয়ে কেঁদে ফেললে। বললে, দেখুন স্যার, ওরা এত বড় বড় খড়ি নিয়ে যায় বাড়িতে, আর আমি এইটুকু নিলাম। আমার হাত মুচড়ে ও কেড়ে নিলে। হাতে এমন লেগেছে। ছোট ছেলের এ কান্না মনে বাজল। তখনই অবশ্যই মনিটরকে বকে খড়িটুকু দেবব্রতকে ফেরত দেওয়ালাম। কিন্তু দুঃখটা আমার মনে রয়েই গেল। সে কি অননুভূত দুঃখ, বেদনাবোধ। দুপুরের রোদে ছাদে বেড়াতে বেড়াতে মনে হলো ভগবান আমাকে এক অপূর্ব ভাব জীবনের উত্থান পতনের মধ্যে দিয়ে নিয়ে যেতে চান বুঝি। তিনি হাত ধরে আমাকে নিয়ে চলেছেন। কোথায়, তার কোন উদ্দেশ্য সাধনের জন্যে তিনিই জানেন। অনন্ত জীবনের কতটুকু আমাদের আন্তর্দৃষ্টির নাগালে ধরা দেয়। মনে হলো বহুকাল আগে শৈশবে হরি ঠাকুর দাদা সন্ধ্যাবেলা আমাদের বাড়ির দরজা থেকে চাল চেয়ে না পেয়ে মলিন মুখে ফিরে গিয়েছেন। সেই দিনটিতেই আমার এই ভাব জীবনের বোধহয় আরম্ভ। তারও আগে মনে আছে, মা যেদিন অতি শৈশবে ছোলা ও মুড়ি খেতে দিয়ে দিদিমার কাছে তিরস্কৃত হয়েছিলেন। তার গুরু এসেছিলেন। তিনি যে আমাদের জন্য গুরুর পাতের মাছের ঝোল ও রুটি তুলে রেখে দিয়েছিলেন, মা তার খবর না জেনেই আমায় দিয়েছিলেন মুড়ি ও ছোলা ভাজা। সেই ঘটনা থেকে মায়ের ওপর এক অদ্ভুত স্নেহ ও বেদনা বোধ। তারপরে জাহ্নবীর আম জড়ানো, পিসিমার শত দুঃখ, কামিনী পিসির কষ্ট, সেই যাত্রার দলের গান শেষ হওয়ার দিনগুলো, কত কি কত কি। তারপর বিভূতির কত কষ্ট, আজ আবার দেবব্রতর কষ্ট। আমার সমগ্র ভাব ও জীবনের সমষ্টি এই সব দুঃখ ও বেদনা। অবশ্য হয়তো অনেক দুঃখ বাস্তব, অনেকটা কাল্পনিক, কিন্তু আমার মনে তাদের জন্য বেদনানুভূতি আদৌ কাল্পনিক নয়। তাদের সার্থকতা সেখানেই। যাক, তারপর স্কুলে এক অদ্ভুত ব্যাপার হলো। সন্ধ্যা হয়ে গেল। আমি ছাদে নীরব সান্ধ্য আকাশের তলে প্রতিদিনের মতো পায়চারি করতে লাগলাম। মনে এক অতীন্দ্রিয় আনন্দবোধ। সে আনন্দের তুলনা হয় না। ভেবে দেখলাম এই আনন্দেই জীবনের সার্থকতা। কিসে থেকে তা আসে সে কথা বিচারে কোনো সার্থকতা নেই আদৌ। আনন্দ যে এসেছে সেইটাই বড় কথা ও পরম সত্য। অনেক দিন পরে এ লেখা পড়ে আমারই মনের নিরানন্দ ও ভাবশূন্য মুহূর্তে আমার মনে হতে পারে যে এদিনের আনন্দ একেবারেই অবাস্তব ও মনকে চোখঠারা গোছের। হয়তো নিরানন্দের দিনে একথা মনে হওয়া সম্পূর্ণ স্বাভাবিক বটে, কিন্তু এই খাতায় কালির আঁচড়ে তা জানিয়ে দিয়ে যেতে চাই যে তা নয়, তা নয়। এ আনন্দ অপূর্ব, অননুভূত, অতীন্দ্রিয়, মোহনীয়। এ ধরনের গভীর বেদনা মিশ্রিত ভাবোপলব্ধি জীবনে খুব কম করেছি। হয়তো সেদিন মালিপাড়ায় মাজু খাতুনের ওপর পুলিশের অত্যাচার করার কথাটা খবরের কাগজে পড়বার দিনটা। তারপর অনেকদিন হয়নি। সন্ধ্যার নিস্তব্ধ ধূসর আকাশের বহুদূর প্রান্তের আমাদের ভিটাটার কথা মনে হলো একবার। বেশ দেখতে পেলাম সেখানে ঘন ছায়া পড়ে এসেছে।
বনে সুগন্ধ উঠছে হেমন্তের দিনে। সেই ভিটা থেকে একদিন পথে ঘাটে বৈকালের ছায়ায় দুপুরের রোদে যে আনন্দ জীবনের শুরু, আমি এই ভেবে মুগ্ধ হই তা এখনো অটুট অক্ষুণ্ণ রয়েছে। আরো পরিপূর্ণভাবে দেশে বিদেশে তার গতি নিত্য নবতর পথে। আকাশের দিকে চাইলাম, মাথার উপর ধূসর আকাশে একটি নক্ষত্র মিটমিট করছে। সঙ্গে সঙ্গে কালকার থিয়েটারে শোনা গানটা গাইলাম। জনতার মাঝে জনগণ প্রতি, বক্ষের মাঝে দৃপ্ত মন। দেবব্রতের মতো ক্ষুদ্র ও সুদর্শন এক দেবশিশুর ছবি মনে উঠল। ওই ছবি বিশ্বের অজানা অচেনা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সে বালক তার অপূর্ব শৈশব যাপন করছে আনন্দে, সহাস্য কলরবে, দায়িত্বহীন কৌতুকের উচ্ছ্বাসে। তারপরে তার জীবনের সেসব বহু বর্ষব্যাপী বিরাট কর্মযজ্ঞ, সে গভীর বেদনাপূর্ণ ট্র্যাজেডি, কত যুগব্যাপী দুঃখ সুখের শুরু, পৃথিবীর মানুষেরা যা কোনোদিন ধারণাই করতে পারে না। সে কি অদ্ভুত অনুভূতিই হলো যখন এই ছবি আমার মনে উঠল। আজ বুঝলাম এই অনুভূতিই আসল জীবন। আমি নিরানন্দ দিনগুলিতে দেখেছি মন কিছুতেই আনন্দ পেতে চায় না। টেনে টুনে কত নক্ষত্র জগৎ এ ও নানা ব্যাপারের মধ্যে দিয়ে জোর করে আনন্দ আনতে হয়। তা যাও বা একটু আধটু আনে, তাতেই তখন মনে হয় না জানি কত বড় অনুভূতি বা হলো। কিন্তু আসল ও সত্যিকার আনন্দের মুহূর্তে বোঝা যায় সে অনুভূতি ছিল অগভীর, মেকি, টেনে টুনে আনা। আসল আনন্দকে জোর করে, মনকে বুঝিয়ে তর্ক করে আনতে হয় না, তা আজ বুঝেছি। সে সহজ, অর্থাৎ স্পন্টেনিয়াস। আর ও অনুভূতি যার জীবনে না হয়েছে, অর্থের মানে যশের প্রাচুর্যে তার দীনতা ঘোচাতে পারে না। অপরাজিত উপন্যাসের বন ভ্রমণ লিখছি আজ। কাল স্কুল কমিটির মিটিংয়ে ওরা সুবোধবাবুকে নোটিশ দিলে। আমি আগে জানলে হতে দিতাম না। আমায় আগে ওরা জানায়ও নি, যদিও সাহেবের কোনো দোষ ছিল না। সাহেব আমাকে জানাবার কথা বলেছিল সুরেশবাবুকে। শেষকালে চেষ্টা করেও কিছু করা গেল না, বেচারিকে যেতেই হলো। এই বেকার সমস্যার দিনে একজন ইয়ং ম্যানের চাকরি এভাবে নেওয়া বড় খারাপ কাজ। মনে বড় কষ্ট হলো। সুবোধবাবু মুখটি চুন করে বসলো কাল রাত্রে। কি আর করি, আমার তো আর কোনো হাতই নেই। আশ্চর্যের বিষয়, আজ পয়লা অঘ্রাণ, কিন্তু এত গরম যে সকালে কার্তিক পূজার ছুটির দিনটা বলে রামপ্রসন্নর ওখানে বেড়াতে গেলাম। সেখানে সুরেশবাবুর আগ্রা ভ্রমণের গল্প শুনে ফিরে এসে বেলা 8টার সময় এত গরম বোধ করতে লাগলাম যে তাড়াতাড়ি নাইতে গেলাম এবং মনে খুব আনন্দ হলো, আরাম পেলুম। বালতির পর বালতি ঠান্ডা জল মাথায় দিতে লাগলাম, এত গরম। এ সময় এত গরম আর কখনো কলকাতায় দেখেছি বলে তো মনে হয় না। অনেকদিন লিখিনি, বাজে জিনিস না লেখাই ভালো, অন্তত এই খাতায়। আজ দুপুরটাতে কৃষ্ণধন বাবুর সঙ্গে বেরিয়েছিলাম কবিশেখর কালিদাস রায় ও দক্ষিণাবাবুর বাড়ি। সেখান থেকে এসে বারান্দাতে বসেছিলাম। হঠাৎ মনে হলো একবার নিউ মার্কেটে গিয়ে ওয়াইড ওয়ার্ল্ড ম্যাগাজিন দেখে আসি। শাঁখারি টোলায় ভীমেদের বাড়িতে গেলাম। ওরা আজ নতুন খাতা করতে বেরিয়েছে। মোড়ের মাথায় টাটি একটা মুদির দোকানে দাঁড়িয়ে হালখাতা করছে, তাকে ডেকে আদর করে ভারী আনন্দ পেলাম। তারপর নিউ মার্কেট ঘুরে এইমাত্র ফিরে আসছি। বেজায় গরম পড়েছে আজ কলকাতায়। জীবনের সৌন্দর্যের কথাই শুধু আজ কদিন ধরে ভাবছি। কি জানি কেন শুধুই মনে পড়ছে ছেলেবেলায় যে টক এঁচোড়ের চচ্চড়ি ও টক কলাইয়ের ডাল দিয়ে ভাত খেতুম রান্নাঘরের দাওয়ায় বসে, সেই কথা, সেই মুচুকুন্দ চাঁপার গন্ধের কথা। জীবনটার কথা ভাবলেই আনন্দে মুগ্ধ হতে হয়। এত বিচিত্র অনুভূতি, এত পরিবর্তন, এত রস, এত যাওয়া আসা, ভেবে অবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে এইমাত্র ক্যাম্বেল স্কুলটার সামনে দিয়ে যেতে যেতে মনে হলো মানুষ অনন্তের সন্তান, একথা মিথ্যে নয়। কে বলে মিথ্যা? সমগ্র নক্ষত্র জগতের জীবন
জরাহীন, মৃত্যুহীন, অপরাজেয় জীবনধারা তার নিজস্ব। সকল নক্ষত্রের পাশের দেশে ওই যে নক্ষত্রটা আমার বারান্দার উপর মিটিমিটি জ্বলছে, ওদের চারিপাশে আমাদের মতো গ্রহরাজি আছে হয়তো, তাতেও জীব আছে। অন্য বিবর্তনের প্রাণী হলেও তাদের সুখ দুঃখ, শিল্প, অনুভূতি, মৃত্যু, প্রেম সবই আছে। দূরের নিহারিকা, গ্লোবিউলার ক্লাস্টারদের জগৎ, সেসব তো আলাদা বিশ্ব, তাতে তো অপূর্ব অজ্ঞাত সব জীবনধারা। আমারও জীবন তো কত দূর পথ চেয়ে কত অনন্ত সৌন্দর্য স্তম্ভের মধ্যে দিয়ে কাটবে তা কে জানে। এই বড় জীবনটা আমার। মানুষের মনে এই জ্ঞানটা শুধু পৌঁছে দিতে হবে যে সে ছোট নয়, সে বড়, সে অনন্ত। যদি যুগে যুগে আসি যাই, তাহলেও তো ওরকম কত কাল বৈশাখী, কত মুচুকুন্দ চাঁপার গন্ধ, কত টক কলাইয়ের ডাল আমার হবে। কিন্তু প্রকৃতির নিরাবরণ মুক্ত রূপের স্পর্শে এই অনুভূতি খোলে। সুপ্ত আত্মা জাগ্রত হয় চৈত্র দুপুরের অলস নিমফুলের গন্ধে, জ্যোৎস্না ভরা মাঠে, আকন্দ ফুলের বনে, পাখির বেলা যাওয়া উদাস গানে, মাঠের দূর পারে সূর্যাস্তের ছবিতে, ঝরা পাতার রাশির সোঁদা সোঁদা শুকনো সুবাসে। প্রকৃতি তাই আমার বড় বিশল্যকরণী। মৃত মূর্ছিত চেতনাকে জাগ্রত করতে অত বড় ঔষধ আর নাই। আইনস্টাইন বলেছেন, বিস্মিত হবার ক্ষমতা একটা বড় ক্ষমতা। যে কোনো কিছু দেখে বিস্মিত হয় না, মুগ্ধ হয় না, সে মৃত্যু, সে বেঁচে নেই। আমাদের দেশের কেউ এ কথা বুঝবেন কি? এই জন্যেই অল্প বয়সে আমাদের দেশে জীবনের ব্যবসায় দেউলে হয়ে পড়ে। নতুন বিস্ময়, নতুন অনুভূতি হয় না। নবতর জীবনের পথ চিরগুপ্ত রয়ে যায় তাদের কাছে। মানুষ দমে যায় জানি, কিছুকাল তার মনে সব শক্তি হয়তো ক্ষীণতর হতে পারে মানি, কিন্তু জীবন্ত যে মানুষ, সে আবার জেগে উঠবে, সে আবার নবতর বংশীধ্বনি শুনবে, নবজীবনের সন্ধান পাবে। অপরাজিত প্রাণধারার কোন অদৃশ্য উৎস মুখ তার আবার খুলে যাবে। জড় ও মৃত্যু আনন্দ তার চিরশ্যামল মনে আবার আসন পাতবে। বিহার অঞ্চলে দেখেছি, শীতের শেষে বনে আগুন দেয়, সব ঘাস একেবারে পুড়িয়ে ফেলে। কি জন্যে? যেই জ্যৈষ্ঠের রৌদ্র পড়বে, ওই দগ্ধ ঝোপঝাড়ের গোড়া থেকে আবার নবীন শ্যামল সুকুমার তৃণরাজি উচ্ছ্বসিত প্রাণ ও প্রাচুর্যে বেড়ে উঠতে থাকবে। হু হু করে বাড়ি। 15 দিনের মধ্যে সারা কালো গোটা ঘাসের ঘন বন শ্যামশ্রী ধরে। এই তো জীবন, এই তো অমরতা। তাই ভাবি, মাস বছর ধরে মানুষের বয়স ঠিক করা কত ভুল। 1338 সাল পড়ে গেল আজ। আমার বয়স 1 বৎসর বেড়ে গেল বটে হিসেব মতো, কিন্তু আমি কি 10 বৎসর কিংবা 15 বছর আগেকার সেই বালক নেই, অল্প বিস্তর? সেদিন গেছিলাম রাজপুরে, অনেক কাল পরে। খিনুর সঙ্গে দেখা হলো। আবার পুরনো পুকুরের পথটা ধরে হাঁটলাম। বাঁশগুলো নিচু হয়ে পড়ে আছে। চড়কের সন্ন্যাসীর দল বাড়ি বাড়ি বেরিয়ে বেড়াচ্ছে। 2টো ট্রেনে ফিরে 5:30টায় স্কুলে মিটিং করলুম। রশিদকে আজ তাড়ানো হলো। পথে কোন জায়গায় ফুটন্ত মালতীলতার ফুলের গন্ধ, জারমলিন আপিসের কাছে গোয়াড়ি কৃষ্ণনগরের স্মৃতিটা হঠাৎ মনে পড়ে গেল। সেদিন বঙ্কু বলছিল বাঁকি করিমালি, পরিচিত নাম, বাবার মুখে ছেলেবেলায় শুনেছিলাম, কবে ভুলে গেছিলাম। যুগান্ত পরে যেন কথাটা আবার শুনলাম বলে মনে হলো। অনেক দিন পরে আজ রবিবারটা বেশ কাটল। শীঘ্রই গরমের ছুটি হবে। কাল রাত্রে বাইরের বারান্দায় বৃষ্টি পড়াতে বিছানা টানাটানি করে ভালো ঘুম হয়নি, উঠতে একটু বেলা হয়ে গেল। হাত মুখ ধুয়ে কলেজ স্কোয়ারের দোকানটাতে খাবার খেতে গেলুম। ওরা বেশ হালুয়া করে। তারপর গোলদিঘির ধারে বসে কামাতে লাগলুম একটা নাপিতের কাছে। ওদিকে অনেকগুলি গাছ, একটা গাছে সোঁদালি ফুল ফুটেছে। এমন একটা অপরূপ আনন্দ ও উত্তেজনা এলো মনে। ফুটন্ত ফুলে ভরা গাছটা দেখে মনে হলো আর বেশি দেরি নেই,
এক সপ্তাহ পরে ওই রকম ফুলে ভরা বন মাঠে গিয়ে অপরাজিতর শেষ অধ্যায়টা লিখব। সত্যি জীবনে দেখেছি ভবিষ্যতের ভাবনায় সবসময় এত আনন্দ পাই। ফিরে এসে অনেকক্ষণ বই লিখলুম। দুপুরে একটু ঘুমোবার চেষ্টা করা গেল, ঘুম আদৌ হলো না। বেলা 2:30টার সময় দরজায় শব্দ শুনে খুলে দেখি নীরোদবাবু। তার গাড়ি নিচেই দাঁড়িয়েছিল। দুজনে উঠে একেবারে দমদমায় সুশীলবাবুর বাগানে। সত্যি ওদের সাহচর্য এত সুন্দর লাগে আমার। সত্যিকার প্রাণবন্ত সজীব মন ওদের। সেখানে বাইরের মাঠে চেয়ার পেতে বসে নানা বিষয়ের আলোচনা হলো, চা পান সমাপন হলো। শান্তিনিকেতন থেকে অমিয় চক্রবর্তী পথের পাঁচালী সম্বন্ধে লিখেছেন, এই বই পড়ে গ্রামখানি দেখতে ইচ্ছে হয়। আর লিখেছেন, শিল্পীর সৃষ্ট গ্রামখানি শাশ্বত কালের। জানি না ভৌগোলিক গ্রামখানা কিরকম দেখব। 6টার সময় নীরোদবাবুর গাড়ি করে ফিরলুম, কারণ রবিবাসর ছিল প্রেমোৎপল বাবুর বাড়িতে। আজ খুব মেঘ করেছে। দমদমা থেকে আসতে মেঘান্ধকার পূব আকাশের দিকে চেয়ে আমার পুরনো ভিটা ও বাঁশবনের কথা, মায়ের কড়াখানার কথা ভাবছিলুম। কি অদ্ভুত প্রেরণাই দিয়েছে এরা জীবনে। সত্যি নীরোদবাবুও গাড়িতে বললেন, কড়াখানার দৃশ্য তাকে সেদিন একটা অদ্ভুত উত্তেজনা ও অনুভূতি এনে দিয়েছিল মনে। গত রবিবারে সেদিন যখন ওরা গিয়েছিলেন ওখানে। তারপর এলুম রবিবাসরে। ওখানে তখন প্রবন্ধ পাঠ শেষ হয়ে গিয়েছে। তরমুজের আইসক্রিম ও খাবার খুব খাওয়া গেল। অতুলবাবুর কাছে একটা স্পিরিচুয়াল সার্কেলের ঠিকানা নিলুম। নীরোদ আমার সঙ্গে কথা বলতে বলতে আমার স্ট্রিটের মোড় পর্যন্ত এলু। অশোকবাবু ও সজনীবাবুদের সম্বন্ধে নানা কথা। সুধাংশুবাবুর সঙ্গে দেখা হলো। তিনি যাচ্ছেন সুবোধবাবুর পিতৃশ্রাদ্ধের নিমন্ত্রণে। বাড়ি চলে এলুম। আজ ভাবছি গ্রাম সম্বন্ধে একটা সত্যকার ভালোবাসা ও টান ছিল শৈশব থেকে আমার মনে। কি চোখেই দেখেছিলুম বারাকপুরটাকে। যখন প্রথম মামার বাড়ি থেকে অনেক কাল পরে দেশে ফিরি, পিসিমা ওই দিকের বাঁশবাগান দিয়ে আসেন। কাল তাই যখন শাঁখারি টোলার দখল করা বাড়িটার সামনে পুরনো জমিদারি কাগজের মধ্যে 1310 সালের একখানা পুরনো চিঠি কুড়িয়ে পেলাম, তখনই মনে হলো, আচ্ছা এমনি দিনে 10 বৎসরের ক্ষুদ্র বালক আমি কি করছিলাম। মনে একটা থ্রিল হলো, একটু নেশা মতো যেন। কোনো সত্যিকার জিনিস মিথ্যে হয় না। সেই বেচু চাটুর্যের স্ট্রিটের মধ্যে দিয়ে আজ দুপুরে নীরোদবাবুর গাড়ি করে গেলাম, যে বেচু চাটুর্যের স্ট্রিটের বাড়িতে একদিন কত কষ্টে কাল যাপন করেছি। ওখানেই কষ্ট পেয়েছি, ওখানেই ভগবান সুখ দিলেন। সত্যিকার অনুভূতি অমর, তা বৃথা যায় না। আমার শৈশব মনের সে জীবন্ত প্রাণবান ভালোবাসা গ্রামের প্রতিটি বাঁশের খোলা ও গাবগাছটিকে অতি নিকটে আপনার জন বলে ভাববার অনুভূতি ছিল সত্যিকার জিনিস। তাই আজ বহু সমজদার মনে সে অনুভূতিটুকু সঞ্চার করতে কৃতকার্য হয়েছি। সাহিত্য সৃষ্টি মেকি জিনিস নয়। তার পিছনে যখন সত্যকার প্রেরণা না থাকে, একটা বড় অনুভূতি বা দৃষ্টি বা ভালোবাসা না থাকে, সেটা কখনোই বড় সাহিত্য হয়ে উঠতে পারে না। খুব কলা কৌশল হয়তো দেখানো চলতে পারে, খুব ক্লেভারনেসের পায়তারা ভাঁজা যেতে পারে হয়তো, কিন্তু তা সত্যিকার বড় জিনিস হয়ে উঠতে পারে না কোনো কালেও। চারিধারে মেঘান্ধকার আকাশের কি শোভাটা আজ রাত্রে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার বহু বাল্যদিনের অনুভূতি মনে আসছে। আই এম রিলিভিং মাই চাইল্ডহুড ডেজ। কোন দিকটার কথা বেশি মনে আসছে আজ? যেদিন বাবার সঙ্গে তমরেজ ও আমি দক্ষিণ মাঠের চাটুর্যেদের জমি মাপতে যাই। প্রথম দক্ষিণ মাঠ দেখলাম, কত কুশবন, খোলা মাঠ, আকন্দ গাছ। সেই একদিন। আর যেদিন আতর আলী কালীদের গরুর লেজ কেটে দিয়েছিল, চণ্ডীমণ্ডপে তার বিচার হলো, এই 2 দিন। আজ দুপুরে হরিনাভি স্কুলের ছাত্ররা এসেছিল, একখানা বই দিলাম, নিয়ে গেল। এইমাত্র ভয়ানক 2 ঘন্টা ব্যাপী ঝড় বৃষ্টি হয়ে গেল। এবছরে এই প্রথম বৃষ্টি। সামনের রাস্তায় 1 হাঁটু জল জমেছে। একটা পাগল কি চিৎকার করে বলতে বলতে যাচ্ছে। এখনো একটু একটু বৃষ্টি হচ্ছে, আর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। মোটরগুলো জল ভেঙে যাচ্ছে। কি শব্দটা! রবিবাসরে যে বেলফুলের মালাটা দিয়েছে তার সুন্দর গন্ধ বেরোচ্ছে।
রাত 11টা। আজ রাত্রে ঘুমোতে ইচ্ছে হচ্ছে না। একটা উত্তেজনা, একটা অপূর্ব অনুভূতির আনন্দ। অনেক দিন পরে মনে পড়ে একটা কথা। বাবা আড়ংঘাটা থেকে ঘোর জ্বরে অভিভূত হয়ে বাড়ি ফিরে দাওয়ায় উঠেই প্রথম কথা বলেছিলেন, খোকা কই খোকা। অথচ তিনি জানেন আমি বোর্ডিংয়ে আছি। সেই অসুখ থেকে তিনি আর ওঠেননি। জীবনে সেই প্রথম শোক। সে কি অপূর্ব অনুভূতির দিনগুলো, তার কি তুলনা আছে? 1000 বছর বাঁচলেও কি সেসব দিনের কথা ভুলবো কখনো? এই দীর্ঘ 16 বছরের মধ্যে মাঝে মাঝে এ কথাটা মনে পড়েই কি অদ্ভুত আনন্দ ও প্রেরণা পেয়েছি। বাইরের অন্ধকার আকাশটার দিকে চেয়ে ফিরে দাঁড়ালাম। কি অদ্ভুত যে মনে হচ্ছিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। কোন মহাশক্তির বিরাট কন্দুক ক্রীড়া যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ও তার প্রাণীদলের উত্থান পতনে যুগ যুগান্তর ধরে প্রাণীদল তাদের অতি সত্যকার হাসি, অশ্রু, সুখ, দুঃখ ধরে কোথায় ভেসে চলে গিয়েছে। ওপরে সব সময় লক্ষ বৎসর ধরে এই মহাশক্তিটি তার বিদ্যুৎ, চৌম্বক শক্তি, জানা অজানা কত শক্তি নিয়ে কোন কাজ করেছেন তা বুঝতেও পারছি না আমরা। মোটে তো 35 বছর এই ব্যাপার দেখছি, তাও না জ্ঞান হয়েছে আজ 26-27 বছর। লক্ষ বৎসরের তুলনায় 27 বৎসর কতটুকু? সত্যি এমন জীব আছেন যাঁদের তুলনায় এই 35 বছরের আমি আমার সৃষ্ট বালক অপুর মতোই অবোধ, অসহায়, কৃপা ও করুণার পাত্র, নিতান্ত শিশু। কি জানি, কি বুঝি, কত আবোল তাবোল ভাবি, কোনোটাই হয়তো সত্যি নয় তার। সত্যি কি অপূর্ব বৈকাল। আজ অনেক দিন পরে দেশে ফিরেছি। এই 10-12 দিন বৃষ্টির জন্য আর সুবিধে করতে পারিনি। আজ একেবারে মেঘ নির্মুক্ত অদ্ভুত বৈকালটি। কাল খিনুর বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলাম। জ্যোৎস্না রাত্রে পদ্ম ফোটা নওদার বিলের ধার দিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আজ তাই দুপুরে খুব ঘুমিয়েছি। উঠে দেখি বেলা গিয়েছে। সত্যি এ অপূর্ব দেশ। এ ধরনের অনুভূতি গহন, গভীর, উদাস, বিষাদ মাখা আমি কোথাও কখনো দেখেছি বলে মনে হয় না। এ সত্যি ল্যান্ড অফ লোটাস ইটার। এত ছায়া, এত পাখির গান, এত ডাঁসা খেজুরের সুগন্ধ, এত অতীব স্মৃতি, বেদনা মধুর ও করুণ আর কোথায় পেয়েছি, কবে? শরীর অবশ হয়ে যায়, মন অবশ হয়ে যায় অনুভূতির গভীরতায় আর প্রাচুর্যে। এইমাত্র আমাদের ভিটেটাতে বেড়াতে গিয়েছিলাম। এক টুকরো রেশমি সবুজ চুরির টুকরো চোখে পড়ল। কার? হয়তো মনির। মনে হলো মায়ের স্মৃতি ভিটার সঙ্গে যেন মাখা। মা এই বৈকালে ঘাট থেকে গা ধুয়ে ফর্সা কাপড় পরে এসে আমাদের খাবার দিচ্ছেন, এই ছবি বারবার মনে আসে। আজ সব জঙ্গল, নিবিড় বনভূমি হয়ে পড়ে আছে। মায়ের সেই সজনে গাছটা আছে, সেই কড়াটা আশ্চর্য। পাঁচিলের সেই কুলুঙ্গি দুটো চমৎকার আছে, এখনো নতুন। ভেবেছিলাম এখনই কুঠের মাঠে যাব। গিয়ে কি করব? অনুভূতি কি এখানেই কিছু কম যে আবার সেখানে যাব? একদিনে কত সঞ্চয় করি, মনে স্থান দিই কোথায়? বকুল গাছে পাখি ডাকছে, বউ কথা ক, বউ কথা ক। অমূল্য জাম গাছে উঠে জাম পাড়ছিল। বুড়ি পিসিমা বললে সে 4টি জাম দিয়ে গেল, তাই এখন খাবো। আজ আবার গোপালনগরের দলের যাত্রা হবে, এখন স্নান করে এসে যাত্রা শুনতে যাব। বেলা খুব পড়ে গিয়েছে, ছায়া ধূসর হয়ে এসেছে। এমন বিকাল কোথাও দেখিনি। আজ আবার ত্রয়োদশী তিথি। মেঘ শূন্য সুনীল আকাশে খুব জ্যোৎস্না উঠবে। আদাড়ি বিলবিলে থেকে জল নিয়ে বাড়ি ফিরছে হরিকাকাদের বাড়ির ওদিকের সুঁড়ি পথটায়। সন্ধ্যার ঠিক আগে বাড়লে কিসের শব্দটা বেরোতো, সেই শব্দটা বেরোচ্ছে। মায়ের কথাই আবার মনে হয়। অনেক রাত্রে বায়োস্কোপ দেখে ফিরলাম। ঝমঝম বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘান্ধকার আকাশ, রাস্তায় জল জমে গিয়েছে। তার মধ্যে বাসখানা কেমন চলে এলো, যেন এরোপ্লেনে উড়ে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। বাইরের বারান্দাতে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। একটা ভিশন দেখলাম। এক দেবতা যেন এইরকম অন্ধকার আকাশ পথে
তুষার বর্ষী হিম শূন্যে 1000 আলোক বর্ষে চলেছেন অনবরত। দূর থেকে সুদূরে তাঁর গতি, কোথায় যাবেন স্থিরতা নেই। চলেছেন চলেছেন অনবরত চলেছেন। 1000 বছর কেটে গেল, বিরাম বিশ্রাম নেই। গ্রেটনেস অফ স্পেস, আনডন্টেড ট্রাভেলস অফ গ্রহদেব। সেদিন পাঁচু গোপালের সঙ্গে ভগবতী প্রসন্ন সেনের বাড়ি গিয়েছিলাম। ছেলেবেলাকার সে স্থানটি হয়তো আর কখনো দেখতুম না, কিন্তু আবার সেই পরশুরামের মাতৃহত্যা যাত্রাটি হয়েছিল, সেটি আবার দেখলাম। যে ঘরে বসে বাবার সঙ্গে নিমন্ত্রণ খেয়েছিলাম, ভগবতীবাবু যে রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছিলেন কতকাল আগে আমার 9 বছরের শৈশবে, লেখো রত্নগর্ভ বলে, সেই কথাটি মনে পড়ল এতকাল পরে। সত্যি জীবনটা অপূর্ব শিল্প। কি বলে প্রকাশ করি এর গভীর অপ্রত্যাশিত সৌন্দর্য, এর নবীনত্ব, এর চারু কমনীয়তা। আবার সেই পথটি দিয়ে ফিরে এলাম, যে পথে বাবার সঙ্গে গঙ্গা স্নানে যেতুম। বিজয়রত্ন সেনের সেই বাড়িটা আজ 28 বছর পরে আবার দেখলাম। আজ সকালে উঠে স্নান সেরে রামরাজাতলা গিয়েছিলুম ননির সঙ্গে দেখা করতে। স্নানটা আমার ভালো লাগেনি আদৌ। পল্লীর শ্রী সৌন্দর্য নেই, অথচ শহরের মহনীয়তাও নেই। শহরের মধ্যে দীনতা নেই, কুশ্রিতা কম। যেদিকে চাই বড় বড় সৌধ, বিশাল আকাশ। আর ওখানে পল্লীর অপূর্ব বন সন্নিবেশ নেই, স্পেস নেই। আছে খোলা ড্রেন, দরিদ্র মিউনিসিপ্যালিটির তেলের আলো, আর ওলকচুর বর্ষা প্রবৃদ্ধ ঘেঁষাঘেঁষি। ননির সঙ্গে অনেক কথা হলো। ছেলেটির মধ্যে সত্যিই কিছু ছিল, কিন্তু গেঁয়ো হয়ে খুলতে পারছে না। ওকে কলকাতায় এনে ভালো সমাজে পরিচিত করে দেব। বিকেলে বাসায় ফিরলাম। কি সুন্দর আকাশ! বৃষ্টি নেই অনেক দিন, অথচ মেঘের পাহাড় নানা স্থানে আকাশে। কেমন যে মনে হচ্ছিল তা কি করে বলি। বেলা 5টাতে রবিবাসর ছিল প্রবাসী আপিসে। হেমেনের গানের কথা ছিল। প্রথমে অনেকক্ষণ সে এলো না। আমি, সজনী, অজিত সকলেই ব্যগ্রভাবে তার প্রতীক্ষায় ছিলাম। রবিবাসরে যাবার পথে রাধাকান্তদের মাস্টার সুশীলবাবুর সঙ্গে দেখা। সুশীলবাবু বিভূতির কথা উল্লেখ করে অনেক দুঃখ করলেন। সত্যি ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে সবাই বলে। অক্ষয়বাবুর নাকি মধ্যে একদিন ফিট হয়েছিল গাড়িতে, অতিরিক্ত মদ্যপানের ফল। ওদের সম্পত্তিটা অভিশপ্ত। সংযম ও উদারতার অভাবে এবং কতকটা কুশিক্ষা ও দাম্ভিকতার ফলেও ওদের সব নষ্ট হয়ে যেতে বসেছে। এইসব ভাবছি, এমন সময় হেমেন এলো। গান আরম্ভ হলো। শৈলজা বলছিল তাকে কে কে ব্ল্যাকমেইল করেছে। সাহিত্য ক্ষেত্রে এমন দলাদলি সত্যিই দুঃখের বিষয়। নিহারবাবু বললে ওর কি একজন দাদা পথের পাঁচালী সম্বন্ধে বলেছেন অমন বই আর হবে না। সজনী অপরাজিত নিতে চাইলে। খুব খাওয়া দাওয়া ও আড্ডা হলো। হেমেন সত্যিই বললে বাঙালির নিষ্ঠা ও সাধনার অভাব। সস্তা হাততালি ও নাম কিনবার প্রলোভনে আমরা যেতে বসেছি। হেমেন ও আমি নানা পুরনো কথা বলতে বলতে শিয়ালদা পর্যন্ত এলাম। ওকে পার্ক সার্কাসের ট্রামে উঠিয়ে দিয়ে বললুম পুজোর ছুটিতে লখনৌতে আবার দেখা হবে। সত্যি বড় ভালোবাসি হেমেনকে। চাঁদ ওঠেনি, কিন্তু আকাশে খুব মেঘ নেই, খুব হাওয়া। রাত 10টা। বাসার বারান্দায় বসে লিখছি। দূরের সেই মাকাল লতা দোলানো ভিটের কথা মনে পড়ছে। বর্ষাকালে খুব জঙ্গল বেড়েছে। আজ বৈকালটি কি অপূর্ব হয়েছিল সেখানে, কেবল সেই কথাই ভাবি। সেখান থেকে প্রথম জীবন শুরু করেছিলাম। কত পথে চলেছি, কত আলাপি বন্ধুর হাত ধরে, কিন্তু সে জঙ্গলে ভরা ভিটেটা ভুলেছি। ননিকে একদিন সত্যিকার বাংলার রূপ দেখাবো। তারপর সারা রাত আর ঘুম হলো না। এত অপূর্ব জ্যোৎস্নাও কলকাতায় আর কখনো দেখিনি যেন। বর্ষা ধৌত নির্মল আকাশে সে কি পরিপূর্ণ জ্যোৎস্না খেলা। সারা রাতের মধ্যে আমি ঘুমোতে পারলাম না। গুনগুন করে গাইছিলাম, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ
জটার বাঁধন পড়ল খুলে। কেমন একটা আনন্দ উত্তেজনা এলো। সারা রাতের মধ্যে চোখ বুঝল না মোটে। সেদিন নীরদবাবু ও সুশীলবাবুর সঙ্গে মোটরে বহুকাল পরে যশোর গিয়েছিলাম। আবার স্কুলটা দেখলাম, আবার চাঁচোড়া দেখলাম। শীতের সন্ধ্যায় চাঁচোড়া দশমহাবিদ্যার মন্দির দেখতে দেখতে কি অদ্ভুত ভাব যে মনে যাচ্ছিল। চারিধারের ঘন সবুজ বেতঝোপ, পুরনো মজা দিঘি, মহলের পর মহল নির্জন সঙ্গীহীন ধূসর সান্ধ্য ছায়ায় শ্রীহীন, অথচ গভীর রহস্যময় পাথরপুরীর মতো দেখাচ্ছিল। পেছনের ঘাট বাঁধানো প্রকাণ্ড দিঘিটাই বা কি অদ্ভুত। রাজা রামচন্দ্র খাঁয়ের চাল ধোয়া পুকুরি বা দেখলাম কতকাল পরে। একটা সুন্দর প্লট মাথায় এসেছে। এই ভাঙা পুরী, বনেদি ঘরের দারিদ্র, জীবনের দুঃখ কষ্ট, ব্যাকগ্রাউন্ডে সবসময় পুরাতন দিনের আড়ম্বর ও ঐশ্বর্য, ট্র্যাডিশন, এইসব নিয়েই। সাধনার কথা বলছিলাম কাল কৃষ্ণধন বাবুর সঙ্গে। সাধনা চাই। আমি টিউশনই ছেড়ে দেব। অপরাজিত তো শেষ হয়েছে, এইবার ছাপা আরম্ভ হবে, কিন্তু এই সময় সাধনা চাই। এক, ভালো ভালো উপন্যাসকার ও ছোট গল্প লেখকদের পুস্তক পাঠ। দুই, ইতিহাস, বায়োলজি ও অ্যাস্ট্রোনমি সম্বন্ধে আরও বই পড়া। তিন, ফিলোসফি সম্বন্ধে আধুনিক চিন্তাবিদদের বই পড়া। চার, স্যার থমাস ব্রাউন ও আনাতোলে ফ্রান্সের বই আরো ভালো করে পড়া। পাঁচ, চিন্তা, ভ্রমণ, গল্প ও আড্ডা, ভালো সম্প্রদায়। ছয়, পল্লীতে যাওয়া ও কোয়েন্ট ধরনের লোকের সঙ্গে আলাপ। সাধনা ভিন্ন উচ্চ আউটলুক কি করে ডেভেলপ করে? খানিকটা মাত্র আমার করেছে, আরো চাই, আরো অনেক চাই। 1925 সালের কি 1932 সালের আমি আর বর্তমানে আমি কি এক? অনেক বেড়েছি, সেটা বেশ বুঝতে পারি। এই দুঃখ, খাটুনি, কম মাইনে, ছেলে পাড়ানোর মধ্যে দিয়েও বেড়ে উঠছি। মানুষ কখন কিভাবে কোন অবস্থার মধ্যে দিয়ে যে বেড়ে ওঠে তা কেউ জানে না। কটা দিন বেশ কাটলো। সেদিন হাওড়ার রায় সাহেব সুরেশ সেনের ওখানে একটা পার্টি ছিল। সুশীলবাবু আমাকে এখান থেকে তুলে নিয়ে গেলেন, রমেশবাবু, নীরদবাবু সবাই সেখানে। তারপর জ্যোৎস্না রাত্রে গঙ্গার ওপর দিয়ে ফেরা গেল। শনিবারে সকালে সকালে কাজ মিটত। সাহেব এক গোলমাল পাকিয়ে দিলে, বললে, তোমার নাম সিনেট থেকে যায়নি। সিন্ডিকেটের সেদিনই মিটিং। ছুটির পরে ফণিবাবু ও আমি দুজনে মিলে সুনীতিবাবুর কাছে গেলাম। বাড়িতে দেখা না পেয়ে ইউনিভার্সিটি, সেখানে দেখা হলো। তারপর আমরা কলেজ স্কোয়ারে অনেকক্ষণ বসে গল্প করলাম। সেখান থেকে ইনস্টিটিউটে রাগিনী দেবীর নৃত্যকলা সম্বন্ধে বক্তৃতা শুনতে গেলাম। ফণিবাবু আমাকে YMC এর সামনে ট্রামে উঠিয়ে দিয়ে গেল। আমি এক্স লাইব্রেরিতে যাব, সেখানে সজনীবাবুর সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন। যাওয়ার সময় তাকে সেখানে না দেখে সোজা শনিবারের চিঠি আপিসে চলে এলাম। সেখানে নেই। আবার এলাম ফিরে। আজ নাকি হরতাল, কেউ আসেনি। ওখান থেকে বাসে চেপে শ্যামাপ্রসাদ বাবুর কাছে ভবানীপুরে। শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে দেখা করেই মুরলী বাবুর বাড়ি। তারপর অনেক রাত্রে ট্রামে বাসা। পরদিন ছুটির পরে সুনীতিবাবুর সঙ্গে এনগেজমেন্ট। সকালে সজনীর ওখানে গেলাম। লুচি ও চা সজনীর স্ত্রী যত্ন করে খাওয়ালেন। সেখান থেকে দুজনে শনিবারের চিঠির আপিস। আমি খানিকক্ষণ প্রুফ দেখে স্কুলে এলাম ও ছুটির পরে ইউনিভার্সিটিতে গেলাম। প্রথমে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের আপিসে, কেউ নেই। পরে দেখি সাহেব রেজিস্ট্রারের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে অপেক্ষা করলাম। একটু পরেই সাহেব বেরিয়ে এলো। অনেকক্ষণ দুজনে গল্প করা গেল। তারপর হেরম্ববাবু, ওয়ার্ডসওয়ার্থ সাহেব, মিস্টার বটমলি, একে একে সবাই এলেন। 5টার পরে আমি ওখান থেকে ফিরে সোজা শনিবারের চিঠির আপিসে। গোপাল হালদারের সঙ্গে স্পিরিচুয়ালিজম নিয়ে সেখানে ঘোর তর্ক। সুনীতিবাবু এলেন। গল্পগুজবের পরে আমি, সুনীতিবাবু ও প্রমথবাবু তিনজনে গল্প করতে করতে বেরোনো গেল।
সুনীতিবাবু পথের পাঁচালী ইংরেজিতে অনুবাদ করবেন এমন ইচ্ছা প্রকাশ করলেন। প্রমথবাবু ইটালিয়ানের প্রফেসর ইউনিভার্সিটিতে, তিনি আমার সঙ্গে আমার বাড়ি এলেন। আমার বইখানা ইটালিয়ানে অনুবাদ সম্বন্ধে অনেক কথা হলো। ইটালিতে আমায় পাঠানো সম্বন্ধে বললেন। 3 জন ভদ্রলোক এসে দেখি বাসায় বসে আছেন। তারা কালকের একটা পার্টিতে নিমন্ত্রণ করতে এসেছেন। সকালে উঠে স্কুলে গেলাম ও শনিবার সকালে ছুটির পরেই বাসায় এলাম। অনেকক্ষণ ঘুমোবার চেষ্টা করা গেল। আন্দাজ 4টের সময় উঠে হ্যারিসন রোড দিয়ে যাচ্ছি। শীতল পিছন থেকে ডাকলে ও একখানা পত্র দিলে। একটা সভা আছে ওদের বাড়ি, আমি সভাপতি। প্রথমে গেলাম হেঁটে শনিবারের চিঠির আপিসে। সেখানে কপি দিয়ে সোজা হাঁটতে হাঁটতে খুকিকে যে পথ দিয়ে হাঁটিয়ে নিয়ে গেছিলাম সেই পথটা ধরে বেডিং স্কোয়ার। সেখানে একটা বেঞ্চের ওপর বসে কত কথা ভাবলাম। মায়ের পৌত্র সেই সজনে গাছটার কথা এত যে কেন মনে হয়। মনে হলো যে জীবনটায় আর কখনো ফিরব না, যা শেষ হয়ে গিয়েছে, ওই সজনে গাছটা এখনো কার ফিরবার আশায় সেই দিনগুলির মতো পাতা ছাড়ছে, ফুল ফোটাচ্ছে, ডাঁটা ফলাচ্ছে। কে এসে ভোগ করবে? সন্ধ্যার ধূসর আকাশ, 2-4টে তারা, জনতার মাঝে জনগণপতি গানটাও আবার মনে এলো। আকাশের তারাদের দিকে চাইলেই ওই অপূর্ব ভাবটা হয়। তারপর উঠে ওদের বাড়ি গেলাম। মন্মথদের বাড়ি সভা হলো, আমায় করলে সেক্রেটারি। সভা ভঙ্গের পর বিভূতি গলা জড়িয়ে ধরে বললে, এখানে রাত্রে খেয়ে যাবেন। তারপরে লাল ঘরে অনেকক্ষণ আড্ডা হলো। পরবার ঘরে তারপরে বিভূতি কাছে বসিয়ে খাওয়ালে। পুরনো দিনের গল্প হলো। সবচেয়ে কথা উঠল পুত্তলিকা, পুত্তলিকা, সে কথা হলো। তারপর রিক্সা করে মাঘী পূর্ণিমার জ্যোৎস্না রাত্রে পুরনো দিনের মতো বাসায় ফিরলাম। সেই প্রতাপ ঘোষের বাড়ির সামনে দিয়ে, থানাটার পাশ দিয়ে। একটা কথা লিখতে ভুলে গিয়েছি। আজ বিকেলে প্রবাসী আপিসে স্যার পিসি রায়ের সঙ্গেও দেখা করেছিলাম। রবিবারে প্রসাদ এলো। বেশ মাথায় বড় হয়েছে। সেই ছোট্ট প্রসাদ আর নেই। তাকে দেখে এমন একটা স্নেহ হলো। আমার নাম উঠলেই এখনো সকলে কাঁদে। চাঁপা পুকুরের বড় মাসিমা কাঁদেন, এইসব কথাও বলেন। একটা চাকরির কথা বললে। তারপর আমার নাম এখনো প্রায়ই সকলে করেন, সে কথাও বললে। তারপর সে চলে গেল। আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি। নীরদবাবু এসে ডাকছেন। দুজনে দমদমা গেলাম। সুশীলবাবু শান্তিকে পড়াচ্ছিলেন, দুজনেই বাইরে এলেন। গল্পগুজব হলো, মাঠে বসে চা খাওয়া গেল। আমরা 5টার সময় বেরিয়ে শরদিন্দুবাবু ও করুণাবাবুর পার্টিতে এলাম। নরেন দেব, অচিন্ত, প্রবোধ সান্যাল, রমেশ বসু সবাই এলো। খুব খাওয়া দাওয়া হলো, প্রচুর খাওয়া। নরেন দেব সন্দেশ খেতে খেতে মুখ লাল করে ফেলে অবশেষে যখন আরো খেতে অনুরুদ্ধ হলেন, মরিয়া হয়ে বললেন, সন্দেশটা ভালো নয়। আমরা বেরিয়ে শিয়ালদা স্টেশনে এসে সুশীলবাবুকে তুলে নিয়ে নীরদবাবুর গাড়িতে নিউ মার্কেটে গেলাম। কথা রইল বৃহস্পতিবারে অপরাজিত পড়া হবে দমদমার বাগান বাড়িতে। হোয়াইট ওয়ার্ল্ড কিনে রাতে বাসায় ফিরলাম। কিন্তু আজই মনটা কেমন উড়ু উড়ু। মায়ের সেই সজনে গাছটা, ভাঙা হাঁড়ি কুড়ির কথা আজ সারাটা দিন মনে হয়েছে, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। এবার সরস্বতী পুজো একটু দেরিতে, কিন্তু ছুটি পাওয়া গেল বেশি, সপ্তাহব্যাপী ছুটি। অপরাজিত প্রায় শেষ হয়ে আসছে। ভাবলাম একবার কেউটা যাব এই সময়। নীরদবাবুও রাজি। গত মঙ্গলবার আমি ও নীরদবাবু মোটরে গেলাম দমদমা। সুশীলবাবু যেতে পারবেন না, অতএব আমরা সেখানে খাওয়া দাওয়া সেরে দক্ষিণেশ্বর যাব বলে বেরিয়ে পড়ি। সুশীলবাবুর স্ত্রীও অপরাজিত শুনবেন বলে দক্ষিণেশ্বর যাবার জন্য প্রস্তুত হলেন। সবাই বেরিয়ে পড়া গেল, কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া হলো না। যশোর রোডের ওপরে একটা নিভৃত বাঁশবনের ছায়ায় বিছানা পেতে বসে আমরা অপরাজিত পড়লাম। তারপর ফিরে এসে চা খেয়ে আড্ডা দেওয়া গেল। রাত্রে রমেশবাবুর ওখানে নেমন্তন্ন ছিল, সেখানে প্রবোধ সান্যালের সঙ্গে দেখা। বুধবার দিনটি কাজ করলাম। বৃহস্পতিবার সকালে বনগ্রামের ট্রেনে চাপলাম। বঙ্কুদের বাসায় পৌঁছে দেখি তরু নেই।
হেড পণ্ডিতকে নিয়ে গিয়ে স্কুলে অঞ্জলি দিলাম, দেবেনের বাসায় গেলাম, তারপর ফিরে এসে তরুর সঙ্গে গল্পগুজব করে চালকি রওনা। কি অদ্ভুত আমের বৌলের সৌরভ, কি শিমুল ফুলের শোভা, বাতাবি লেবু ফুলের গন্ধ। কাল পয়লা ফাল্গুন, এমন বসন্ত শোভা আমাদের দেশে অনেক কাল দেখিনি। চালকি পৌঁছে খাবার খেয়ে খুকি ভোঁদা সব শুদ্ধ উত্তর মাঠে বেড়াতে গেলাম। রস খাওয়া গেল, অনেকটা বেড়ালাম। তারপর ওদের বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার গেলাম উত্তর মাঠে। তখন চারিধার নির্জন। পরদিন সকালে উঠে ব্যারাকপুর গেলাম। সারা পথে কেমন দক্ষিণা হাওয়া, কি অপূর্ব আমের বৌলের গন্ধ। খুকিও সঙ্গে গেল। সকাল সকাল ফিরে স্নান করলাম, তারপর বৈকালে বেরুতে যাব। বৃষ্টি এলো, একটু বসলাম। আবার যাব, রামপদ এলো, তাকে একটু জল খাইয়ে দুজনে একসঙ্গে বার হওয়া গেল। কি অপূর্ব শান্তির মধ্যে দিয়ে এসে পৌঁছলাম। আমি পটপটি তলায় ঘাটের এপারে এসে দাঁড়ালাম। ওপারের রাঙা রোদভরা মাঠের দৃশ্যটা কি যে অপরূপ। তারপর মাঠের পথ বেয়ে আমাদের বাড়ির পিছনের পথে আসছি। বেলা পড়ে এসেছে। কি বাঁশের শুকনো খোসা ও ঝরা বাঁশপাতার সুঘ্রাণ, কতকাল আগের শৈশবের কথা মনে করিয়ে দেয় যে। রামপদর কাছে বসে একটু তামাক খেয়ে ও গল্পগুজব করে শ্যামাচরণ দাদার বাড়ি এলাম। সেখানে অপেক্ষা করলাম। জ্যোৎস্না উঠলে চালকি চলে এলাম। ছেলে পিলেরা এলো গল্প শুনবে বলে। বঙ্কু অনেকক্ষণ ছিল। আজ সকালে উঠে চলে এলুম। কাল বিকেলে সুশীল বাবুদের বাড়ি গেলাম। কি সুন্দর বসন্ত এবার এখানে। বৃষ্টি নেই। দেশে গিয়েছিলাম, সর্বত্র আমের বৌলের গন্ধ। আজ সকালে সজনীর বাড়ি গেলাম স্নান সেরে। বেজায় কুয়াশা। সজনীর স্ত্রী চা ও লুচি খাওয়ালেন। বড় ভালো মেয়েটি। অপরাজিতর শেষ লেখাটা আজ প্রেসে দিয়ে এসেছি। কিছু করবার নেই, হাত ও মন একেবারে খালি। স্কুল থেকে ফিরে নিউ মার্কেটে গিয়ে ওয়াইড ওয়ার্ল্ড খুঁজে পেলাম না। হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটে এসে কাপড় কিনে এই ফিরছি। অপরাজিতর শেষটা ভালো করে লেখবার জন্য 3 দিন ছুটি নিয়েছিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, ছুটি ভালো লাগে না, স্কুলটাই ভালো লাগে। বেশ ছেলেপুলে নিয়ে থাকা, অমিয়, দেবব্রত, বিমলেন্দু, সত্যব্রত, এদের সঙ্গ বেশ লাগে। ওরা সবাই শিশু, নিচু ক্লাসের ছেলে। আমাকে মাস্টার বলে ভয় তত করে না যতটা আপনার লোকের মতো ভালোবাসে। সব বিষয়ে সাহায্য চায়, ট্রাবলস খুলে বলে, বেশ লাগে। ওদের নিয়ে সময়টা যে কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। নিষ্ক্রিয়, ডেথ ইন লাইফ ধরনের এক্সিস্টেন্সের চেয়ে এরকম স্কুল মাস্টারিও শতগুণে শ্রেয়। আজ একটা স্মরণীয় দিন। আজ সকালে উঠে সজনী দাসের বাড়ি চলে গেলাম না খেয়েই। সে কয়দিনই অবশ্যই যাচ্ছি, কিন্তু আজ গেলাম অপরাজিতর শেষ ফরমার প্রুফ দেখবার জন্য। ওখান থেকে স্কুলে, সেখানে দেবব্রতর পরীক্ষা নিলাম। তারপর ইউনিভার্সিটির সামনে সুধীর দার সঙ্গে দেখা। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমাদের স্কুলের ছেলেদের সঙ্গে দেখা হলো। সমীর বললে ভালো লিখেছে। শৈলেন বাবুর সঙ্গেও দেখা হলো। তারপর 1 কাপ চা খেয়ে আবার গেলাম সজনী দাসের ওখানে। প্রমথবাবু ও সজনী বসে। শেষ ফর্মাটা প্রেসে ছাপতে দিয়েছি। তারপরে কি করে পথের পাঁচালী প্রথম মাথায় এলো সে গল্প করলাম। আজ তাই মনে হচ্ছে সত্যি স্মরণীয় দিনটা। 1924 সালের পুজোর সময়টা থেকে এ পর্যন্ত প্রায় সব সময়েই এই বইয়ের কথাই ভেবেছি। 1926 সাল থেকে শুরু করে 1932-এর 10ই মার্চ পর্যন্ত এমন একটা দিনও যায়নি যখন আমি এ বইখানির কথা না ভেবেছি। বিভিন্ন চরিত্র, বিভিন্ন ঘটনা, বিভিন্ন মনোভাব নোট করেছি, মনে রেখেছি, কত কি করেছি। ইসমাইলপুরের জঙ্গলে এমন কত শীতের গভীর অন্ধকার রাত্রি, ভাগলপুরে বড় বাসায় এমন কত আমের বৌলের গন্ধ ভরা ফাল্গুন দুপুর, কত চৈত্র বৈশাখের নিমফুলের গন্ধ মেশানো অলস অপরাহ্ন, বড় বাসার ছাদে কত পূর্ণিমার জ্যোৎস্না রাত্রি। অপু,
দুর্গা, পটু, সর্বজয়া, হরিহর, রানুদি এদের চিন্তায় কাটিয়েছি। এরা সকলেই কল্পনার সৃষ্ট প্রাণী। অনেকে ভাবেন আমার জীবনের সঙ্গে বুঝি বই দুখানির খুব যোগ আছে, চরিত্রগুলি বোধহয় জীবন থেকে নেওয়া। অবশ্য কতকটা যে আমার জীবনের সংযোগ আছে ঘটনাগুলির সঙ্গে এ বিষয়ে ভুল নেই, কিন্তু সে যোগ খুব ঘনিষ্ঠ নয়, ভাষা ভাষা ধরনের। চরিত্রগুলি সবই কাল্পনিক। সর্বজয়ার একটা অস্পষ্ট ভিত্তি আছে, আমার মা। কিন্তু যারা আমার মাকে জানেন তারাই জানে সর্বজয়ার সবখানি আমার মা নন। আজ রাত অনেক হলো। এদের স্কুলের উদ্দেশ্যে বইখানি উৎসৃষ্ট করলাম। যদি সাহিত্যের বাজারে আন্তরিকতার কোনো মূল্য থাকে, তবে আমার ইসমাইলপুরে, ভাগলপুরে, বড়বাসার ছাদে আমার বহু বিনিদ্র রজনী যাপনের ইতিহাস এ কথার সাক্ষ্য দেবে যে বই দুখানি লিখতে আন্তরিকতার আমার অভাব ছিল না, বা চিন্তার আলস্য আমি দেখাইনি। আজ সত্যিই কষ্ট হচ্ছে। অপু, কাজল, দুর্গা, লীলা এরা এই সুদীর্ঘ 5 বৎসরে আমার আপনার লোক হয়ে পড়েছিল। আজ ওবেলাও প্রুফ দেখেছি, অদল বদল করেছি, কিন্তু এবেলা থেকে তাদের সকলকেই সত্য সত্যই বিদায় দিলাম। আজ রাত্রে যে কতখানি নিঃসঙ্গ ও একাকী বোধ করছি তার সন্ধান তিনিই জানেন, যিনি কখনো এমনি দীর্ঘ 5 বৎসর ধরে গুটি কতক চরিত্র সম্বন্ধে সর্বদা ভেবেছেন, তাদের সুখ দুঃখ, তাদের আশা নিরাশা, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে দুরু দুরু বক্ষে চিন্তা করেছেন। অপুকে জন্ম থেকে 34 বৎসর বয়স পর্যন্ত আমি কলমের ডগায় সৃষ্টি করেছি। তাকে ছাড়তে সত্যিকার বেদনা অনুভব করছি। তবে সে ছিল অনেকখানি আমার নিজের সঙ্গে জড়ানো। সেই জন্যে বেশি কষ্ট হচ্ছে বিদায় দিতে কাজলকে, লীলাকে, দুর্গাকে, রানুদিকে। এরা সত্যি সত্যিই কল্পনা সৃষ্ট প্রাণী। কোনো দিকে এদের কোনো ভিত্তি নেই, এক আমার কল্পনা ছাড়া। যদি 2-5 জনেরও এতটুকু ভালো লাগে বই দুখানা, তবে আমার 5 বৎসরের পরিশ্রম সার্থক বিবেচনা করব। সত্যিই মনে পড়ে ইসমাইলপুর থেকে সাবরে আসছি ঘোড়ায় ভাবতে ভাবতে, নোট করতে করতে। কার্তিক আগুন জ্বাললে সাবর স্টেশনে, সে জিনিস আজ শেষ হলো। যখন পথের পাঁচালী ছাপা হয়েছিল তখনও অপরাজিত ছিল, বেশিটাই বাকি ছিল, কিন্তু আজ আর কিছু নেই। রাত্রির অন্ধকার, চাঁদ ডুবে গিয়েছে, শহরের গোলমাল থেমেছে। আমি লিখতে লিখতে বহু দূরের অন্ধকার আকাশের জলজলে নক্ষত্রদের দিকে চেয়ে দেখছি। জীবন দেবতার কি ইঙ্গিত, যেন আগুনের আখরে আকাশের অন্ধকার পটে লেখা, বিদায় বন্ধুদল, বিদায়। আজ সকালে মহিমবাবু এসে অনেকক্ষণ বসেছিল। তারপর স্কুল থেকে গেলাম এক্সামিনার্স মিটিংয়ে। বেরিয়ে আমি ও সুনীতিবাবু দুজনে গেলাম লিবার্টি অফিসে। থমসন সাহেব সেদিন অ্যালবার্ট হলের বক্তৃতায় পথের পাঁচালীর উল্লেখ করেছেন। নিহার রায়ের মুখে শুনে একখানা কাগজ আনিয়ে নিলাম। তারপর বাসে উঠে সজনীর বাড়ি। সেখান থেকে ফিরে স্যাম্পল কাগজখানা দেখা এইমাত্র শেষ করলাম। স্কুলের দেবব্রত খাতা দেখাতে কাজ ঘেঁষে দাঁড়িয়েছে ওবেলা। তাকে বললাম, তুই আমার ছেলে তো? সে বললে একটু সলজ্জ হেসে, হ্যাঁ। ও কখনো একথা বলেনি এর আগে, তাই আজ আনন্দে মনটা পূর্ণ আছে সারাদিন। আজ রাত্রে অপরাজিত বইয়ের 2য় খণ্ডটা সজনের কাছ থেকে আনালাম। আজ সকালেই বই বার হয়েছে। অনেক রাত পর্যন্ত বসে থেকে চা খেয়ে ও গল্পগুজব করে চলে এলাম। দ্বিজরাজ জানা মারা গিয়েছে বলে সকালে ছুটি হলো। বেরিয়ে আমি, যতীনবাবু ও ক্ষেত্রবাবু ওয়াছেল মোল্লার দোকানে ও নিউ মার্কেটে বেড়ালাম। সেখান থেকে ইউনিভার্সিটি গেলাম কাগজের খোঁজে। কাগজ পেলাম না। বীরেনবাবুও ছিল। বেরিয়ে বাসায় এসে একটু ঘুমোনো গেল। এখন রাত, সিঁদুরে মেঘ হয়েছে। মনটা কেমন একটা বিষাদে পরিপূর্ণ। মনটা শূন্য হয়ে গিয়েছে। অপু, দুর্গা,
সর্বজয়া, কাজল, লীলা, পটু, বিনি, এরা সব আজ মনের বাইরে চলে গিয়েছে। কতকালের সহচর সহচরী সব। সেই ইসমাইলপুরে এমন সব চৈত্র অপরাহ্নে ওয়াইড ওয়ার্ল্ড পড়া দিনগুলো থেকে ওরা আমার মনের মধ্যে ছিল, কাল একেবারে চলে গিয়েছে। ওদের বিরহ অতি দুঃসহ হয়ে উঠেছে। এর আগে কদিন মনটা ছিল নিরানন্দ। কেবল গৌরীপুরের মাঠে যেদিন পিকনিক করতে যাই আমরা, সেদিনটাতে আনন্দ পেয়েছিলাম। সেই আধো জ্যোৎস্না আধো আঁধার রাত্রে তালবনের ধারে পুকুর পাড়ে বসে কত কি গল্প, কতকাল সব মনে থাকবে। কাল রাত্রে সাহিত্য সেবক সমিতিতে সভাপতি ছিলাম। অচিন্ত একটা গল্প পড়লে, গল্পটা মন্দ হয়নি। সেখান থেকে বেরিয়ে অনাথ ভাণ্ডারে থিয়েটার দেখতে যাব কথা ছিল, কিন্তু অবনীবাবু, সুকুমার ও শৈলেনবাবুর সঙ্গে জমে গিয়ে রাত 11টা পর্যন্ত ঋষিকেশ লাহার বাড়ির সামনের পার্কটাতে আড্ডা দিলাম। সেখান থেকে বার হয়ে বাসায় ফিরলাম অনেক রাতে। আজ বেলা 4টের ট্রেনে শ্রীরামপুরে গেলাম। সেখানে আনন্দ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে হবে। ছেলেরা ওখান থেকে এসেছিল। অবনীবাবুকে সঙ্গে নেব বলে ডাকতে গেলাম, পেলাম না। ঝনঝন করছে দুপুরের রোদ, কিন্তু একটু পরে বেশ মেঘ করে এলো। শ্রীরামপুরে শ্রী লীলারানী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নিয়ে গেল। লীলারানী দেবী লেখিকা, কল্লোল ও উপাসনায় লেখেন। ওপরের বারান্দাতে তিনি বরফ দিয়ে শরবত তৈরি করে খাওয়ালেন ও জল খাবার দিলেন। তার সঙ্গে সাহিত্য সম্পর্কে আলোচনা করলাম। এদের বাড়ির কাছেই খুকির শ্বশুর বাড়ি। একবার সাক্ষাৎ করবার ইচ্ছে ছিল, লোকও পাঠালাম, কিন্তু লোক ফিরে এসে বললে কারুর সঙ্গে দেখা হলো না। সভায় যখন আসছি ওদের বাড়িটা দেখলাম। ভাঙা দোতলা বাড়ি, একটা কয়লার গোলার পাশ দিয়ে পথ। সভার কার্য শেষে আবার ভুরি ভোজনের ব্যবস্থা। সমবেত ভদ্রলোকেরা আমাকে একটা বড় লোকের বাড়ির দোতলার হলে নিয়ে গেলেন। সেখানেই একটা বড় শ্বেতপাথরের টেবিলে নানা রকম ফল মূল মিষ্টান্ন শরবত সাজানো। এত খাই কি করে? এই শ্রীমতী লীলারানী দেবীর ওখান থেকে খেয়ে আসছি। কে শেষ কথা শোনে? আনাতোলে ফ্রান্সের প্রকিউরেটর অফ জুডিয়া গল্পটি খেতে খেতে ওদের কাছে বললুম, রসের বৈচিত্র্য ও কোয়েন্টনেস হিসেবে। ওরা ট্রেনে তুলে দিয়ে গেল। ট্রেনে একটা লোকের সঙ্গে আলাপ হলো। বাড়ি জিরেট, বলাগড়। বিড়ি খাওয়ালে, অনেক গল্পগুজব করলে। হাওড়া স্টেশন থেকে হেঁটে বাসায় এলাম। পথে পানিতরের বামনদাস দত্তের সঙ্গে দেখা। আজ 1 মে, একটা স্মরণীয় দিন। আজকের সভার জন্য বা এসব আদরের জন্য নয়, আজ 13 বৎসর হতে সেই 1 মেতে। কিন্তু সে কথা আমিই জানি, আর কেউ জানে না, জানবার কথাও নয়, বলবো না কাউকে। বেশ হাওয়া। বাসায় এসে বারান্দায় বিছানা পেতে শুয়ে রইলাম। আজ মনে একটা অপূর্ব আনন্দ পেলাম, অনেক কাল পরে। মনে পড়ে গেল বাল্যে দুপুরে আহার সেরে এই সব দিনে বাড়ির পিছনে বাঁশবনে মুখ ধুয়ে আসতাম। বাঁশবনে গিয়ে আঁচালে তবে মনে একটা আনন্দ আসত। কত তুচ্ছ জিনিস, কিন্তু একদিন ও থেকে কি গভীর আনন্দই পেয়েছি। সেই ভিটে, সেই গ্রাম আজও তেমনি আছে, আমি কেবল বদলে গিয়েছি। আজ রবিবার। ফণি কাকারা তাড়াতাড়ি করছে এত রাত্রে হরিরায়ের বাড়িতে তাস খেলতে যাবে বলে। আনন্দ করছে ঝিটকি পোটার বাঁওরে বড় রুই মাছের বাছ হচ্ছে বলে। হাটে আজ মাছ সস্তা হয়েছে বলে। আমিও যদি গ্রামে থাকতাম, আমিও ও থেকে আনন্দ পেতুম ওদেরই মতন। কিন্তু আমি বদলে গিয়েছি একেবারেই। সফিস্টিকেটেড হয়ে পড়েছি, হ্যাম্পার্ড হচ্ছি। দৃষ্টির স্বচ্ছতা নষ্ট হয়নি বলে এখন এইসব বুঝতে পারি। আকাশের অগণ্য তারায় তারায় কত দেবলোক, কত পৃথিবী, কত জগৎ, কত অগণিত প্রাণীকুল, কত দেবশিশু। আনন্দের কি মহান অসীম ভাণ্ডার। দুঃখ যত বৃহৎ, তাদের আনন্দও তত বৃহৎ। এই ভেবেই চৈতন্যের প্রসারতা শুধু আমার আজ রাত্রে। আজ সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিল, কারণ কাল অনেক রাত্রে দমদম থেকে ফিরেছি। সেখানেই রাত্রে খেলাম।
আগামী রবিবারে আউটিং এর নকশা করলাম। তারপর আমি আর নীরদবাবু মোটরে ফিরেছি। আজ এইমাত্র সাহেবের ওখান থেকে আসছি। সাহেব একটু দমে গিয়েছে। আমি ফণীবাবুর সঙ্গে ওটা মিটিয়ে ফেলতে বললুম। কনভেন্ট রোডটা অন্ধকার, এখানে ওখানে জুঁই ও মালতীর সুগন্ধ। আজ আকাশ বেশ পরিষ্কার, নক্ষত্রে ভরা। ভগবানের কাছে প্রার্থনা করলুম সাহেবের হাঙ্গামাটা যেন মিটে যায়। একটা কথা মনে হচ্ছে, মানুষের মনের ব্যাপকতা যত বাড়বে ততই সে পূর্ণ মনুষ্যত্বকে লাভ করবে। এমন সব মানুষ জীবনে কতই দেখলাম, তাদের মনের সতর্কতা, চৈতন্যের ব্যাপকতা বড়ই কম। এত কম যে আহার বিহার ও অর্থোপার্জনের বাইরে যে আর কিছু আছে তা তারা ভাবতে পারে না। জ্ঞান বলো, বিজ্ঞান বলো, আর্ট বলো, সাহিত্য বলো, এসবের কোনো মূল্য নেই তাদের কাছে। এমনকি স্নেহ, প্রেম, কল্পনা, বন্ধুত্ব এসবও তাদের কাছে অজ্ঞাত। লয়্যালটিকে তারা ভীরুতা ভাবে, স্নেহকে দুর্বলতা ভাবে। ফণীবাবু একজন এই ধরনের মানুষ। এইসব লোকের নির্বুদ্ধিতা আমি বরদাস্ত করতে পারি না একেবারেই। মূর্খতারও একটা সীমা আছে, এদের তাও নেই। সে যাক, এই চৈতন্যের ব্যাপকতার কথা বলছিলাম। এই মুক্ত প্রকৃতি, সবুজ ঘাসে মোড়া ঢালু নদী তীর, কাশবন, শিমুল বন, পাখির ডাক, নীল পর্বতমালা, অকুল সমুদ্র, অজানা মহাদেশ, এই হাসিমুখ বালক বালিকা, সুন্দরী তরুণী, স্নেহময়ী পত্নী, উদার বন্ধু, অসহায় দরিদ্র দল, এই বিরাট মানব জাতির অদ্ভুত ইতিহাস, উত্থান পতন, রাজনীতির ও সমাজনীতির বিবর্তন, এই বিরাট নক্ষত্র জগৎ, গ্রহ উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু, উল্কা, জানা অজানা জাগতিক শক্তি, এই এক্স রে, বিদ্যুৎ, ইনভিজিবল রেজ, এই হাই পেনিট্রেটিং রেডিয়েশন, ওই মৃত্যুপারের দেশ, মৃত্যুপারের বিরাট জীবন, এই রহস্যে স্পন্দমান অসীম অদ্ভুত জীবন রহস্য, এই সৌন্দর্য, এই বিরাটতা, এই কল্পনার মহনীয়তা, এসবে যারা মুগ্ধ না হয়, গরু মহিষের মতো ঘাসদানা পেলেই সন্তুষ্ট থাকে, যারা এই রহস্যময় অসীমতার সম্বন্ধে অজ্ঞ, নিদ্রিত ও উদাসীন হয়ে রইল, সে হতভাগ্যগণ শাশ্বত ভিখারী। তাদের দৈন্য কে দূর করতে পারবে? মানুষের মত যত উদার হবে, যত সে নিজের চৈতন্যকে বিশ্বের সব দিকে প্রসারিত করে দিতে পারবে, অনুর চেয়ে অনু, মহানের চেয়েও মহান বিশ্ববস্তুর প্রতি আত্মবুদ্ধিকে যত জাগ্রত করে তুলতে পারবে, সে শুধু নিজের উপকার করবে না, নিজের মধ্যে দিয়ে সে শতাব্দীর সঞ্চিত অন্ধকার জাল ও জড়তাকে প্রতিভার ও দিব্য দৃষ্টির আলোকে প্রসারিত করে দিয়ে যাবে। সেই সত্য, সত্য নিত্যকালের মশালচি। সেদিন চারু বিশ্বাসের বাড়িতে অনেক রাত পর্যন্ত মিটিং হলো। রাত 10টার পরে সেখান থেকে রওনা হয়ে আসতে গিয়ে লাউডন স্ট্রিটের মোড়ে একটা টায়ার গেল ফেটে। মৌলালির মোড়ে আবার মহরমের বেজায় ভিড়। অনেক কষ্টে রাত্রে বাড়ি পৌঁছলাম। ভোরে স্নান সেরে বসে আছি, নীরদবাবু গাড়ি নিয়ে এলেন। চা পান করে দমদম থেকে বেরোনো গেল। বনগাঁর পথে এ গাড়িরও একখানা টায়ার গেল। বনগাঁয় পৌঁছে বাজার করে বেলেডাঙ্গা পৌঁছতে বেলা 9টা। বটতলায় গিয়ে কাঠ কুড়িয়ে সবাই মিলে রেঁধে খেলাম। শ্যামাচরণ দাদাদের বাড়ি এলাম। সেখান থেকে নৌকা করে নকুদুলের ঘাট পর্যন্ত বেড়ালুম। সবাইপুরের ঘাটে স্নান করলুম। তারপরে সেদিন রাত্রে দমদমাতে ফিরে খেয়ে আবার এলুম বাসাতে। এবার বাড়ি গিয়ে বড় গোলমাল। কদিন বেশ কাটছিল। শ্যামাচরণ দাদার স্ত্রীর স্নেহ বড় উপভোগ করেছি। বৌদি বড় ভালো মেয়ে, আমার শ্রদ্ধা হয়েছে। বর্ষা বাদলের দিনে পুঁটি দিদির বাড়ি গরু বাছুরের সঙ্গে এক ঘরে বাস করে মনটা খিঁচিড়ে উঠেছিল। ওখানে এবার তুফান ঠাকুরন মারা গেলেন। আসবার আগের দিন তার শ্রাদ্ধ হলো। রোজ বিকেলে বকুলতলায় বসতুম। জগা ছড়া বলতো, অসন্ন বসন্ন রণে সদামানি পরাজয়, দুনয়নে বাড়িধারা গঙ্গা যমুনা বয়, কথায় কথায় তুমি যেতে বলো জমালয়, ইত্যাদি। ছেলে মানুষের মুখে বেশ লাগতো। কিছুদিন কলকাতা গিয়ে রইলাম।
একদিন নিহার রায়ের ওখানে গেলাম। সেখানে তার অনেক বন্ধু বান্ধব বসে আছে। অপরাজিত সম্বন্ধে অনেক কথাবার্তা হলো। নিহার বললে, অপরাজিত একটা গ্রেট বুক। আমি এদের সেই কথাই বলছিলাম আপনি আসবার আগে। ধৈর্যটিবাবুর বাড়িতে একদিন অপরাজিত নিয়ে আলোচনা হলো আমার সঙ্গে। ভদ্রলোক অনেক জায়গায় দাগ দিয়ে পড়েছেন, মার্জিনে নোট লিখে। তারপর নীরদের বাড়িতে চা পার্টি উপলক্ষে সুনীতিবাবু ও রঙিন হালদারের সঙ্গে সে সম্বন্ধে অনেক কথা হলো। রবিবারে গেছিলাম, আবার পরের রবিবারে ফিরি। সেদিন রানাঘাটে নেমে কি ভয়ানক বর্ষা। গোপালনগরে নামলাম অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে দিয়ে। অতি কষ্টে গাড়ি জোগাড় করে ফিরলাম। হাটবার সুশীলবাবু একটা মোট পাঠিয়েছিলেন শ্যামাচরণ দাদাদের জন্য, সেটা তাদের দিলাম। কাল খুব গুমোট হয়েছিল। বৈকালে জেলি সরলা এরা পড়তে এলো। বকুলতলায় চেয়ার পেতে বসে খুকুর সঙ্গে খুব গল্প করলুম। রিমঝিম বর্ষার মধ্যে মেঘ ভরা আকাশের তলা দিয়ে কুঠির মাঠে বেড়াতে গেলাম। ওপরে বর্ষার স্রোত বয়, গাছপালা, সবুজ তৃণভূমি, বৃষ্টিতে চারিধারে ধোঁয়া ধোঁয়া। তারপর গেলাম ওপাড়ার ঘাটে। জল গরম। নেমে স্নান করতে করতে চারিদিকে চেয়ে সে কি আনন্দ পেলাম। মাথার উপর উড়ন্ত সজল মেঘরাশি, জলের রং কাকের চোখের মতো। কি সুন্দর কদম গাছটার রূপ! মনে হলো ভাগলপুরের সেই অপূর্ব সবুজ কাশবনের চর, সুদূর প্রসারী প্রান্তরের সেই সুন্দর প্রাণ মাতানো স্মৃতিটা। সেও এমনি বর্ষা সন্ধ্যা, এমনি মেঘে ভরা আকাশ, হাতির পিঠে চড়ে আমিনের সেই বেড়ানোটা। আমি জলে সাঁতার দিলাম। মনে হলো যেন আমি পৃথিবীর কেউ নই, আমি দেবতা। এই মুহূর্তে পাখা ছেড়ে এই মেঘ ভরা আকাশ চিরে ওপারে বহু দূরে কোথায় উড়ে যাব। এমন আনন্দ সত্যি অনেক দিন পাইনি। এখনো সোনালি ফুল আছে, কিন্তু এবার অতিরিক্ত বর্ষায় অনেক অনিষ্ট করেছে। অনেক ফুলই ঝরে পড়ে গিয়েছে। সোনালি ফুল এত ভালোবাসি যে ঘাটে নাইবার সময় ঘাটের ধারে যে গাছগুলো আছে সেদিকের ফুলের ঝাড়গুলোর দিকে চেয়ে থাকি, নইলে যেন প্রাণের আনন্দ সম্পূর্ণ হয় না। দু এক ঝাড় যা আছে তাদেরও চেহারা বড় শ্রীহীন। কি করি, ওদের নিয়েই যা একটু আনন্দ পাই। আগের দিন জগন্নাথকে সঙ্গে নিয়ে বেলেডাঙ্গার মাঠে গিয়েছিলাম। এদিন বৃষ্টি ছিল না, সুন্দর মাঠ, তৃণাবৃত। সোঁদালি ফুল এখনো গাছে গাছে খুব। দুটি রাখাল ছেলের সঙ্গে কতক্ষণ বসে গল্প করলাম। মাঠে ছুটোছুটি করে বেড়ালাম। নদী জলে সন্ধ্যায় নাইতে নেমে সাঁতার দিলাম খুব। মোড়টা ফিরতে কুঠির পথে একটা ঝোপের মধ্যে একটা ডালে কি ফুল ফুটে আছে, বাল্য জীবনের কথা মনে করিয়ে দেয়। একসময় এরাই ছিল আমার সহচর, এদের সব চিনি। রোজ খেয়ে উঠে মুখ ধোবার সময় খুড়িমাদের বাড়ির পিছনে বাঁশতলার দিকে যাই। ওই সময়টা বহু পুরাতন দিনের কথা মনে পড়ে যেন। পুরাতন বাল্য দিনগুলি প্রতিদিন এই সময়টাতে ফিরে আসে। এখনো গ্রীষ্মের ছুটি এবার শেষ হয়নি, পরশু পর্যন্ত আছে, কিন্তু খুলবার সময় হয়েছে। মনটা বড় খারাপ হয়ে আসছে। কত কথা যে মনে আসছে। কত গ্রীষ্মের ছুটি এরকম করে কাটলো, অথচ দেশে তো আমার কেউ নেই। যখন ছিল সে ছিল আলাদা কথা। এবার জ্যৈষ্ঠ মাসটা বড় বর্ষা। যখন বাঁশতলি গাছে আম পেকে টুকটুক করছে, যখন যুগল কাকাদের চারা বাগানে আম পাচ্ছে, তখন বর্ষার আকাশ এমন ঘন মেঘাচ্ছন্ন যেন শ্রাবণ মাস কি আষাঢ় মাস। যে সময় কলেজে পড়বার সময় আমি বেলেডাঙ্গার পথের বটতলার শান্ত আশ্রয় ছেড়ে কলকাতার নিরাশ্রয়তার মধ্যে চলে আসতুম, খুব কষ্ট হতো। এবারে কিন্তু কতদিন পর্যন্ত আমি রইলাম। কি সুন্দর বর্ষার দৃশ্য এবার দেখলাম ইছামতির চরে, ইছামতির কালো জলের ওপরে কি বড় বড় মেঘের ছায়া। ঘাটের পথে খেজুর গাছটায় খেজুর এখনো বোধহয় খুঁজলে দু একটা পাওয়া যাবে। ওদের নিয়ে রোজ পাঠশালা করতুম। খুকু সেন্টেন্স লিখত, জগা ছড়া বলতো, এতল বেতল তামা তেতল ধরতো বেতল ধরো না। কি মানের ওই জান, অথচ কি উৎসাহেই না আবৃত্তি করত। শিবু ও সুরো ধনুকবান নিয়ে যাত্রা করতে আসতো। খুকু কত রাত পর্যন্ত বসে আমার কাছে গল্প শুনত। জ্যোৎস্না উঠে যেত,
তবুও সে বাড়ি যেতে চাইতো না। একদিন আবার দুপুরে এসে বলতো গল্প বলুন। আসবার দিন বকুলতলায় বসে ওকে খাতা বেঁধে দিলাম, সেন্টেন্স করতে দিয়ে বলে এলাম এসে আবার দেখব। মায়ের ভাঙা কড়াখানা উল্টে পড়ে গিয়েছে, ভিটেটাতে বড় বেশি জঙ্গল হয়েছে, অপু যেমন বইতে লিখেছি। কুঠির মাঠে গিয়ে একদিন গামছা পেতে শুয়ে থাকতুম, খুব হাওয়া, বড় চমৎকার লাগতো। কিন্তু যখন ইছামতির জলে নাইতে নামতুম সকালে ও বিকেলে, সেই সময়ই সকলের চেয়ে লাগতো ভালো। ওপাড়ার ঘাটের সামনে সবুজ ঢালু ঘাস ভরা মাঠ ও আঁকা বাঁকা শিমুল গাছটা যে অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তুলত চোখের সম্মুখে, তা কাকে বলি, কেই বা বুঝবে। যখন আসি তখনও বউ কথা ছিল, তখনও পাপিয়া কোয়েল ডাকত, অথচ তখন তো আষাঢ় মাস পড়েই গিয়েছিল। এবার এ বাড়ি ও বাড়ি এত নিমন্ত্রণ সবাই করে খাইয়েছে, কেন জানি না অন্যবার এত নিমন্ত্রণ তো করে না। দেবব্রতকে কতকাল দেখিনি, তার মুখ ভুলেই গিয়েছি, এতকাল পরে এইবার দেখব। সেদিন বনগাঁয়ে গেছিলাম, সকালে খুকির সঙ্গে পাকা রাস্তায় সাঁকোতে কত খেলা করলুম। খুকি কত ফল তুললে, পাতা তুললে, আমিও কত ফল পেড়ে নিয়ে এসেছিলাম। খুকি রাঁধলে। খুকির সঙ্গে ছেলে মানুষই খেলা খেলে ভারী আনন্দ পাই। খুকি কিন্তু পড়াশোনা করে না, এই ওর দোষ। খুকু এর মতো নয়, খুকু খুব বুদ্ধিমতী, পড়াশোনায় খুব ঝোঁক। বনগাঁয়ে সেদিন বোটের পুলে বিশ্বনাথ, দেবেন, সরোজ সবাই বসে গল্প করছিল। আমি যেতে অনেকক্ষণ বসে গল্প হলো। বিশ্বনাথ নিজের বাসায় নিয়ে গিয়ে খুব খাওয়ালে। রাত্রে এই দিন বঙ্কুর বাসায় খাওয়ার পরে জ্যোৎস্নায় বেড়াতে বেড়াতে বনগাঁ স্কুলের ফটকে ঠেস দেওয়ানো বেঞ্চিটার ওপর গিয়ে বসলাম। কত কথা মনে আসে। 24 বছর আগে একজন 12 বছরের ক্ষুদ্র বালক একা বাড়ি থেকে ভর্তি হতে এসে ওই জায়গাটাতে লাজুকভাবে চুপ করে বসেছিল। কতকাল আগে। সেদিন আর আজকার মধ্যে কত তফাৎ তাই ভাবি। হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে বেরিয়ে এলাম, বোর্ডিংয়ের সব ঘরের সামনে বেড়ালাম, কিন্তু পরপর সেদিনের কথাটা মনে আসছিল। একটি ছোট ছেলে বর্ষায় জলা ও আষাঢ় শ্রাবণের আউশ ধানের ক্ষেত ভেঙে এক গা কাদা মেখে চাদর গায়ে মায়ের কাছ থেকে ভর্তি হওয়ার সামান্য টাকা ও 2 পয়সা জলখাবারের জন্য বেঁধে এনে লাজুক মুখে চুপ করে ওই স্কুলের পৈঠার ওপর বসে আছে। এমন মুখচোরা যে কাউকে বলতে পারছে না ভর্তি কোন ঘরে হয় বা কাকে বলতে হবে। সেই ছোট ছেলেটি 24 বছর আগেকার আমি, কিন্তু সে এত দূরের ছবি যে আজ যেন তার উপর অলক্ষিতে স্নেহ আসে। এবার যেন ছুটিটা খুব দীর্ঘ মনে হচ্ছে। সেই কবেকার কথা, সুশীলবাবুর স্ত্রী বটতলায় ভাত রেঁধে আমাদের পরিবেশন করে খাইয়েছিলেন, আমরা কাঠ কুড়িয়েছিলাম, যুগল এসে দাঁড়িয়ে কথা কয়েছিল, সে কত দিনের কথা। তারপর গোপালনগরের বারোয়ারি, তুফন ঠাকুরনের বৃষৎসর্গ শ্রাদ্ধ, সেসবও কতকালের কথা। বড় চারার আম কেনা, মাঠের চারার আম কেনা, সেসবও আজকের কথা নয়। আঁচানোর সময় খুড়িমাদের বাড়ির পিছনে গাছপালা ও বাঁশবনের দৃশ্যটা এত অদ্ভুত যেন একেবারে শৈশবে নিয়ে যায় এক মুহূর্তে। জীবনের রূপ ও সৌন্দর্যে ডুবে গেলাম। হে ভগবান, এর তুলনা দিতে পারিনি। পঞ্চানন চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো। ইউনিভার্সিটির একটি ব্রিলিয়ান্ট ছেলে, রেবতীবাবুর বন্ধু। পথে আসতে আসতে অবনী ও শৈলেন বাবুর সঙ্গে দেখা। তারা মনোজের বাড়ি কাঁঠাল খাবার নিমন্ত্রণ রক্ষা করতে চলেছে। বৃষ্টি আসছে দেখে আমি দৌড় দিলাম। বাসায় এসে ঠিক করলুম এই ঘরটা আমি একলা নেব। এবছরটা খুব পড়ব, লিখব, চিন্তা করব। প্রেসকটস পেরু, শ্যাকেলটন ভয়েজেস ও হিস্টোরিওগ্রাফির ভালো বই এবার পড়তে হবে। যদিও প্রেসকন আমার পড়া আছে, তবু আর একবার পড়ব। চিন্তায় যে নির্জনতা চাই, তা ঘরে একা না থাকলে হবে না। ক্রিস্টালোগ্রাফি সম্বন্ধে কিছু পড়তে হবে। এই কয় মাস এই খাতাখানা হারিয়ে গেছিল, তাই মাস 5 ধরে এতে কিছু লেখা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে খাতাখানা ছিল আমার বাক্সটাতে।
সে বাক্সটা কতবার খুঁজেছি খাতাখানার জন্য, তবু সন্ধান পাইনি। আজ পালিতদের তারাপদবাবু এলেন সন্ধ্যার সময়। তাদের সেই ঠিকুজি কুষ্টিখানা আমার কাছে অনেক দিন পড়ে আছে, তাই ফিরিয়ে নিতে এলেন। বাক্স খুলে ঠিকুজিখানা খুঁজতে খুঁজতে এ খাতাখানাও বার হয়ে পড়ল। ইতিমধ্যে এই 5 মাসের মধ্যে আমার জীবনের অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে, সব দিক থেকে পরিবর্তন। জানু মারা গিয়েছে, ওর সংসার পড়েছে আমার ঘাড়ে। জীবন ছিল দায়িত্বহীন, অবাধ। এখন আমি পুরো দস্তুর ছাপোষা গেরস্ত মানুষ। বনগাঁয়ে বাসা করে ওদের সব সেখানে এনে রেখেছি। সেটা যখন আমার কর্তব্য, তখন তো আমায় করতেই হবে। স্বার্থপর হতে পারবো না কোনোদিন। আরো পরিবর্তন হয়েছে। ক্লারিক সাহেব চলে গিয়েছে, দেবব্রত চলে গিয়েছে। কোথায় গিয়েছে বা দেবব্রতের কি হয়েছে তা আমি লিখব না, কিন্তু আমার মনে যে ব্যথা লেগেছে এতে ভেবে দেখবারও অবকাশ নেই। সব সময় একবার গভীর রাত্রে মনে পড়ে, ঘুম আসে না, চুপ করে থাকি, অন্যমনস্ক হবার চেষ্টা করি। সে ব্যথা বড় সাংঘাতিক। যাক, ও কথা আর লিখে কি হবে। সেদিন শিবরাত্রি গেল। এই শিবরাত্রির সঙ্গে আমি সেদিন বসে বসে হিসেব করে দেখছিলাম যে জীবনের কত সুখ দুঃখের কাহিনী না জড়িত রয়েছে। মধ্যে একদিন এসেছিল বনগাঁয়ের হরবিলাস, নৃপেন রায়ের নতুন কাগজের জন্য। তার নাম আমি আজই করে এসেছি, উদয়ন। তাকে বললাম, তোমাদের বাসাটা আমায় দেবে? আমি গভীর রাত্রে বসে বসে ভাবছিলাম, তা যদি হয়, ওরা যদি বাসাটা ছেড়ে দেয়, তাহলে সেখানে কি করে বাস করব? কত কথাই না মনে পড়বে আমি যখন বালক, কিছুই বুঝিনি, বনগাঁয়ে হেডমাস্টার মহাশয়ের বেতের বিভীষিকায় দিনরাত কাঁটা হয়ে থাকি, সেই সব দিনের কথা, সেই এক শিবরাত্রি। কিন্তু না, তার আগেও শিবরাত্রির কথা আমার মনের মধ্যে জাগ্রত আছে। ছেলেবেলায় হালি শহর থেকে সেই যে এসেছিলাম, ছোট মামা প্রভাতী গান করত বৈষ্ণবদের সুরে। আমি শীতে কাঁপতে কাঁপতে নদী থেকে নিয়ে আসতুম। জীবনের সেই প্রথম শিবরাত্রি, যার কথা মনে আছে। তারপর অবশ্যই বনগাঁয়ের ওই শিবরাত্রি। ওরা এসে বাইরের ঘর থেকে আমায় ডেকে নিয়ে গেলেন মন্ত্র পড়াতে, বেশ মনে আছে। তাই ভেবেছিলাম, এতকাল পরে, জীবনের এত অদ্ভুত পরিবর্তনের পরে আবার হরবিলাসদের বাসায় থাকবো কেমন করে? ছোট খুকি সম্প্রতি মারা গেছে। ও কেন এসেছিল তাই জানি না। 8 মাস বেঁচে ছিল, কিন্তু এত দুঃখ পেয়ে গেল এই অল্প দিনের মধ্যে, তা আর কাকে বলি। ও আপন মনে হাসত, কিন্তু সবাই বলতো, আহা কি হাসেন, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে? ওর অপরাধ, ও জন্মাবার পর ওর বাবা মারা গেল। সত্যি ওর হাসি কেউ চাইতো না। ওর বাবা তো মারা গেল, ওর মারও সংকটাপন্ন অসুখ হলো। ওকে কেউ চাইতো না, ওকে কেউ দেখতো না। ওর খুড়িমা বললে টাকা পাইতো ওকে মাইয়ের দুধ দি। ওকে নারকোল তলায় চট পেতে শুইয়ে রাখতো উঠোনে। আমার কষ্ট হতো, কিন্তু আমি কি করব? আমি তো আর স্তন্য দুগ্ধ দিতে পারিনি। ওর রিকেটস হলো, দিন দিন শীর্ণ হয়ে গেল। তবুও মাঝে মাঝে বনগাঁয়ের বাসায় বাইরের দালানে শুয়ে সেই অকারণ অর্থহীন হাসি হাসত। সেদিনও তেমনি হাসতে দেখে এসেছি ও শনিবারে যখন বাড়ি থেকে আসি। আনওয়ান্টেড স্মাইল। কিন্তু সে হাসি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে। খয়রামারির মাঠে ওর বালিশটা পড়ে আছে, সেদিন দেখেছি। এছাড়া আর কোনো চিহ্ন কোথাও রেখে যায়নি ও। পুওর লিটল মাইট। কিন্তু আমি বলি, ও হাসি শাশ্বত। এই বসন্তে বনে বনে ঘেঁটু ফুলের দলে ফুটেছে। ফুলে ফুলে কতকাল ধরে ফুটে আসছে। কালের মধ্যে দিয়ে ওর জীবনধারা অপ্রতিহত, প্রতিদ্বন্দ্বীহীন ও নিত্য। খুকির হাসিও তেমনি। পার্ক সার্কাস থেকে ট্রামে আসতে আসতে তারা ভরা নৈশ আকাশের দিকে চেয়ে চেয়ে আমার মনে সত্য জেগেছে। এই ঘূর্ণমান বিশাল নাক্ষত্রিক জগৎ, এই সৃষ্টিমুখী নীহারিকায় প্রজ্বলন্ত বাষ্পপুঞ্জের রাশি,
এই অনাদ্যন্ত মহাকাল, এরা যেমন নিত্য, যতটুকু নিত্য, যে অর্থে নিত্য, তার চেয়ে কোনো অংশে কম নিত্য নয় আমার অবোধ, অসহায়, রোগশীর্ণ খুকির দন্তহীন কচি মুখের অনাদৃত, অপ্রার্থিত, অর্থহীন, অকারণ হাসিটুকু। বরং আমি বলছি তা আরও বড়। এই বিশ্বের কোথাও যেন এমন একটা বিপুল ও সুপ্রতিষ্ঠ অধ্যাত্ম নীতি আছে, উদীয়মান সবিতার রক্তরাগের মতো তা অন্ধকারের মধ্যে আলোর সঞ্চার করে, জড়ের মধ্যে প্রাণের স্পন্দন জাগায়, সকল সৃষ্টিকে অর্থযুক্ত করে। এই জন্য অর্থযুক্ত করে যে যে গৌরবে সৃষ্টির সৌন্দর্য রূপ পেয়েছে, মহিমময় হয়েছে, সেই বর্ণ সবিতার দান। আদিম অন্ধকারে অবগুণ্ঠিতা বসুন্ধরার মুখের আবরণ অপসারিত করেছেন সবিতা তাঁর আলোর অঙ্গুলির স্পর্শে, তাকে সার্থক করেছেন, জাগ্রত করেছেন। মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা তাঁরই তেজময় মন্ত্রে। খুকির হাসি সবিতার ওই অমৃত জ্যোতির মতো, তা মৃত্যুঞ্জয়ী, তা বিশ্বের জড় পিণ্ডে প্রাণের সঞ্চার করে, বিপুল সৃষ্টিকে অর্থযুক্ত করে, গৌরবময় করে। তা মিথ্যে নয়, অনিত্য নয়, তা শাশ্বত, তা অমৃত, এবং তা সম্ভব হয়েছে সৃষ্টির ওই অধ্যাত্ম নীতির আইনে। ও নীতি অমোঘ, ওর শক্তি ও ওর সত্য অস্তিত্ব অন্তরতম অন্তরে অনুভব করতে পারি, কিন্তু ভাষায় বোঝানো যায় না। শুনছিলেন বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অসাধারণ দিনলিপি তৃণাঙ্কুর তৃতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।